আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, কোনো ধরনের গুজবে কান না দিতে সেনাপ্রধানের আহ্বান। ডাকসু নির্বাচন বানচালে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে প্রার্থীদের অভিযোগ। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে ভিসির পরামর্শ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রত্যাশা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যয়। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলছেন বিশিষ্টজনেরা। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 জিতে বাংলাদেশের সিরিজ জয়, বুধবার শেষ ম্যাচে সফরকারীদের হোয়াইট ওয়াশের টার্গেট। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক প্রশাসনকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে সেনাবাহিনী। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এমন আশ্বাসের কথা জানান সেনাপ্রধান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে প্রধান উপদেষ্টাকে কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কিছুদিন আগে থেকেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নামে সেনাবাহিনী। সেই থেকে এখনও মাঠে আছে সেনাবাহিনী। সম্প্রতি সেনাপ্রধান তার চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সেনাপ্রধান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আলোচনায় তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আদাবরে পুলিশ সহ 3 জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জিম্মি করে রাখা এক যুবককে উদ্ধার করতে গেলে এই ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সোমবার রাতে পলাশ নামে এক যুবক রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় গেলে তাকে জিম্মি করে সন্ত্রাসীরা। মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয় পরিবারের সদস্যদের কাছে। তারা 999-এ ফোন করলে উদ্ধারে যায় পুলিশ। সে সময় পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ সদস্য আলামিন সহ 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। পুলিশের গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভিকটিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয়, একটু হট্টগোল হয়। এরই প্রেক্ষিতে যেহেতু রাতের বেলা ছাদের ওপরে, পরবর্তী দেখা যাচ্ছে তারা ছাদের অন্য একটি পথ দিয়ে ভিকটিমকে নিয়ে ওনারা চলে যায়, আর এদিকে হচ্ছে পুলিশকে, তাদের একটি পক্ষ পুলিশকে আক্রমণ করে। যখন পুলিশ নিচে নামে ছাদ থেকে, তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। পুলিশ ও সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করে। এই ঘটনার পরপরই আমাদের
অধিক সংখ্যক পুলিশ সদস্য এসে এই এলাকায় অভিযান শুরু করে। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীও যোগ দেওয়ার পরে আমরা একসঙ্গে অভিযান পরিচালনা করে প্রায় 100-র উপরে আমরা এখন পর্যন্ত আটক করেছি। এ ঘটনায় মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। চেম্বার জজ আদালতের নির্দেশে নির্বাচনের বাধা কেটে গেছে। প্রার্থীরা বলেছেন, যত বাধাই তৈরি হোক, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন দেখতে চান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ প্যানেলগুলোকে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। ডাকসু নির্বাচন নিয়ে দিনভর উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। হাইকোর্টের আদেশে ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার খবরে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। পরে চেম্বার জজ আদালতের আরেক আদেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটে। চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। প্রার্থীদের অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন থামাতে একটি চক্র ক্যাম্পাসগুলো উত্তপ্ত করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ডাকসু নিয়ে ষড়যন্ত্র চলছে। দাবি তাদের, পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। হাইকোর্টের আদেশের পর থেকেই সমালোচনার মুখে পড়েন ডাকসু নির্বাচন নিয়ে আদালতে রিট করা প্রার্থী। গণধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে রিটকারীর প্যানেলের অভিযোগ। আমরা জানতে চাই, একজন শিক্ষার্থী যদি কোনো ডাকসুতে দাঁড়ানো প্রার্থী সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করতে চান, তাহলে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া কোন ধরনের গণতান্ত্রিক রাইটের মধ্যে পড়ে? রিটকারীকে হুমকি দেওয়া শিক্ষার্থীর ছাত্র শিবিরের রাজনীতি করার অভিযোগ সামনে আসলেও তাকে ভিত্তিহীন বলছে শিবির। যিনি আমার সাথে ছবি তুলবেন তিনি কি শিবিরের হয়ে যাবে? তো শিবিরকে ঠেকানোর কোনো ওয়ে আউট না পাওয়ার কারণে সবাই সিন্ডিকেটেডলি তাকে শিবির বানিয়ে প্রচার চালানো হচ্ছে। ডাকসু নির্বাচন বানচালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কলকাঠি নাড়ার অভিযোগকে অবান্তর বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অবান্তর কথাবার্তা বলা যাবে না। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। এজন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। সোমবার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতি বছরের মতো এবারও দিনটির শুরুতে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। পরে দিনটির তাৎপর্য ও দলের প্রত্যাশার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। জিয়াউর রহমান এই অল্প সময়ের মধ্যেই রাজনীতিতে যেমন গুরুগত পরিবর্তন এনেছিলেন, দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে আবার গণতন্ত্রের প্রবর্তন করেন। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিশ পাখির মতোই প্রতিবার ওই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলে নিজেদের লক্ষ্যও জানান মির্জা ফখরুল। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তারা নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক বৃদ্ধি ঘটাবে। দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সপ্তাহ জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতি ও অনিয়ম রোধ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আগের সুনাম ফিরিয়ে আনতে চান সংগঠনটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম। অক্টোবর বা নভেম্বরের মধ্যে সংগঠন নির্বাচন করতেও বদ্ধপরিকর তিনি।
আগামীতে এই সংগঠনকে আরও শক্তিশালী করা মূল চ্যালেঞ্জ বলে জানান তিনি। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বন্যা, ঘূর্ণিঝড় সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসনে সহায়ক ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জুলাই আন্দোলনের সময় সেবা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরবর্তীকালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রথম সারিতে ছিল রেড ক্রিসেন্টের যুব সদস্যরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের রক্তদান ও সেবা কার্যক্রমের মাধ্যমে পাশে ছিল এই সংগঠনটি। রেড ক্রিসেন্ট সোসাইটিতে গত 15 বছরের দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে চ্যালেঞ্জের কথা জানান সংগঠনটির নতুন চেয়ারম্যান। জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে দুর্নীতিতে জিরো টলারেন্স রেখে দায়িত্ব পালন করা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান জানান আগামীর মহাপরিকল্পনার কথা। রেড ক্রিসেন্ট সোসাইটি 70 থেকে 80% যেরকম দুর্নীতি বা অনিয়ম ছিল, সেই অনিয়মে থেকে বেরিয়ে আসছে। ইলেকশনের জন্য এই অক্টোবর নভেম্বরের মধ্যে হয়ে যায়, এটা আমাদের প্রধান কাজ। ইলেকশন হওয়ার পরে আমাদের যে ডিপার্টমেন্টগুলো কাজ করে, যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমাদের ডিআর ডিপার্টমেন্ট আছে, ডিসিআরএম ডিপার্টমেন্ট আছে, ফান্ড রেজিং ডিপার্টমেন্ট আছে, প্রিন্সিপালগুলো মাথায় রেখে আমরা সংগঠনকে নতুনভাবে এই সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব এবং এটা একটা স্বাবলম্বন করার চেষ্টা করব। জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের পাশে থেকে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আমরা তো আমাদের নিজস্ব ফান্ড থেকে চেষ্টা করছি, কিন্তু বাইরেও কিন্তু একটা ফান্ড পেয়েছি। ইউরোপিয়ান ইউনিয়নদেরকে আমাদেরকে একটা ভালো ফান্ড দিচ্ছে, P2H পাথওয়ে টু হিলিং। এইটার এই পর্যায়ে আমরা আশা করছি 20-30 কোটি টাকার মতো আমরা পাবো। চিকিৎসা দান থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন, সাইকোলজিক্যাল সাপোর্ট, এইগুলি দেওয়ার জন্য আমরা নীতি নিয়েছি। আমরা 4-5 জন লোককে নিয়োগও দিয়েছি। মানবতার সেবায় কাজ করায় এই সংগঠনের শক্তি, সামর্থ্য ও সক্ষমতা বাড়ানোর প্রত্যাশার কথা জানিয়েছেন চেয়ারম্যান আজিজুল ইসলাম। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। উপকূলীয় জনপদে জলবায়ু অভিযোজন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার নৈকাঠি মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষায়নের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলেছেন বিশিষ্টজনেরা। মানিক রায়ের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদী, খাল ও সবুজের সমারোহের পাশাপাশি রয়েছে গ্রামীণ ও শহুরে পরিবেশের মিশেল। তবে প্রাকৃতিক বেতবাগান সহ বৃক্ষ নিধনে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ প্রকৃতি। পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় ঝালকাঠিতেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝালকাঠি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। ঝালকাঠি একটি উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চলে কিন্তু যত বেশি সারিবদ্ধভাবে আমরা গাছ লাগাবো, তত কিন্তু ঝড় জলোচ্ছ্বাস সে রুখে দিবে। এই যে সারিবদ্ধ বেষ্টনীর গাছ, এই গাছ কিন্তু প্রায় 40% ঝড় জলোচ্ছ্বাসকে রুখে দেয় এবং এই গাছ কিন্তু তার বুক আগলিয়ে করছে। এই যে গাছ তার জীবন দিয়ে আমাদের রক্ষা করছে, সেই গাছকে কিন্তু আমাদের যত বেশি পারি লাগাতে হবে এবং উপকূল অঞ্চলকে বেষ্টনীর মাধ্যমে রক্ষা করতে হবে। সবুজায়নে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার প্রত্যয় নতুন প্রজন্মের। বৃক্ষরোপণটা অতি প্রয়োজনীয়। আচ্ছা, আমাদের পরম বন্ধু, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঝালকাঠির মলিন প্রকৃতিতে আবারও প্রাণোচ্ছ্বাসের প্রত্যাশা সুধীজনদের। জলবায়ু থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য পতিত জায়গা এবং জলাভূমি আছে, এখানে আমরা সময় উপযোগী আমরা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করব। এই বৃক্ষের মাধ্যমে পশুদের আশ্রয়স্থল, পাখিদের আশ্রয়স্থল এবং মাটি ক্ষয়রোধ, ভূমি ক্ষয়রোধ সবকিছু হয়ে থাকে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এতে আসলে বিশ্বের সকলের স্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে চ্যানেলাইজ যে বৃক্ষরোপণের একটা আয়োজন করেছে, চ্যানেলকে আবার অসংখ্য ধন্যবাদ। গাছ কিন্তু আমাদের খুব উত্তম বন্ধু এবং পরিবেশ বান্ধব একটা উৎস, যেটা দিয়ে আমরা অনেক কিছু উপকার পেতে পারি। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।
সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থান পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়কের বেশিরভাগ জায়গায় পিচ নেই, আছে খোয়া পাথর আর ধুলাবালি। যানবাহন চলাচলে স্বাভাবিক রাখতে জোড়াতালি দিয়েও কাজ না হওয়ায় কোথাও ইটের সোলিং, আবার কোথাও ইটের হেরিংবন বসানো হয়েছে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুন্দরবনে ভ্রমণিচ্ছুক পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য একসময় সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন স্লোগান তোলা হয়, কিন্তু সুন্দরবনে যাওয়ার সেই সড়কে পর্যটক তো দূরের কথা, স্থানীয়রা চলাচল করতে চায় না। সড়কটির 16টি জায়গায় বসানো হয়েছে ইটের হেয়ারিংস, বন ও সোলিং। আগামাতার রাস্তা একদম নষ্ট হয়ে গেছে। কত যুগ আগে যে এটা হয়েছিল আমরা বলতে পারি না। শ্যামনগর থেকে সাতক্ষীরা একটা যদি রুগী আসে, সে রুগী মনে করেন সাতক্ষীরা পর্যন্ত পৌঁছায় না, তার আগে ডেলিভারি হয়ে যায়, এত খারাপ রাস্তা। সাতক্ষীরা শ্যামনগর সড়কে যাতায়াতের সময় বিভিন্ন গাড়ির স্পেয়ার পার্টস নষ্ট হচ্ছে, জিনিসপত্র ভেঙে যাচ্ছে, যানজট লেগেই থাকে, ঘটে দুর্ঘটনা। কালীগঞ্জ থেকে সাতক্ষীরা এই রোডে চালাচ্ছে গাড়ি, তো ওই মাথাতে আইসি এই মাথায় ঝাইল দেওয়া লাগে। এত পরিমাণ খারাপ গাড়ি, মনে করেন যাইতে আসতে কোনো না কোনো সমস্যা হচ্ছে। গাড়ির পাতি ভেঙে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ডিফারেনশিয়াল ভেঙতেছে। রাস্তাটি নতুন করে দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি ভুক্তভোগীদের। আমরা চাই অনতিবিলম্বে এটা পুনর্নির্মাণ হোক। গাড়ি চলাচল করে ঘুরিয়ে আসলে সে গাড়িটা গ্যারেজে যায়, গ্যারেজে যেয়ে সেখানে 200 থেকে 2000 টাকা পর্যন্ত মেরামতি খরচ হয়। আমরা যেটা ইনকাম করি তার চেয়ে বেশি খরচের পাত চলে গেছে। দীর্ঘ 25 বছর এই সড়কে কোনো কাজ হয়নি। 2025 সালের জানুয়ারিতে দরপত্রের আহ্বানের মাধ্যমে 6টি প্যাকেজে মধ্যে 5টি অনুমোদন হয়েছে। বর্ষা কিছুটা কমলেই আমরা মাঠে কাজ শুরু করতে পারবো আশা করি, তখন জনগণের ভোগান্তি অনেকটা কমে যাবে। জেলাবাসীর দাবি দ্রুত সড়কটি নির্মাণ করে জনভোগান্তির অবসান ঘটানো হোক। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধায় বোরো আমনের মাঝের সময়ে ক্লাস্টার আকারে আউশ ধান চাষ করে সফল হয়েছেন কৃষক। জেলা জুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। অনুকূল আবহাওয়ায় বন্যাপ্রবণ পতিত জমিতে আউশ আবাদে আশাতীত ফলনে খুশি চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি বছর জেলার অনেক এলাকার কৃষক বন্যাপ্রবণ অনাবাদি নিচু জমিতে ক্লাস্টার আউশ চাষ করেন। পাকা ধানে ভরে উঠেছে আউশের ক্ষেত। বিভিন্ন এলাকায় চলছে পাকা ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ক্লাস্টার আকারে আউশ আবাদে ভালো ফলন পেয়ে লাভবান চাষি। এই বর্ষা ভালো ছিল, বেশি পানি খরচ হয়নি, আমাদের রোগ বালাই কম, সেদিক দিয়ে ভালো। সেচ কম দেওয়া লাগিচ্ছে, বৃষ্টি টিষ্টি বেশি, এবার একটু লাভজনক বেশি হবে। গোবিন্দগঞ্জ পৌরসভায় ক্লাস্টার আকারে এবার প্রায় 155 বিঘা জমিতে আউশ চাষ হয়েছে। এছাড়া গোখাদ্যের চাহিদা থাকায় খড়ও ভালো দামে বিক্রি করতে পারছেন কৃষক। গতবার চেয়ে এবার বেশি হয়েছে, গতবারে এত হয়নি। লাভজনক পুরো জায়গায় সময় হিসাবে ফাঁকের মধ্যে ভালোই আবাদ, কারণ না খরচও কম আছে, বেশি না। নতুন জাত আমাদের দিয়েছে, সেই হিসেবে আমরা এটাই ব্যবহার করতেছি। চলতি বছর কৃষি বিভাগ 14,480 হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তবে চাষ হয়েছে আরও 10 হেক্টর বেশি এলাকায়। আমন এবং বোরোর মধ্যবর্তী একটা ফসল হিসেবে এটি চাষ করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং সার্বিকভাবে এই আমাদের যে খাদ্য ঘাটতি বা খাদ্য উদ্বৃত্ত যে অবস্থা, সেটি এই আউশ ভালো ভূমিকা রেখে থাকে। জেলায় এবার 58,032 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড় ঘেঁষে অবৈধ বালু উত্তোলনের কারণে ধ্বংসের মুখে ঘেনা ধনাগদা বন্যা নিয়ন্ত্রণ সেচ প্রকল্পের 64 কিলোমিটার বেড়িবাঁধ। জীবন জীবিকা রক্ষায় পরিবেশ সন্ত্রাস বন্ধের দাবি স্থানীয়দের। বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই দায় সেরেছে স্থানীয় প্রশাসন। মুর্শিদ আলমের তথ্য ভিডিওচিত্রে সৈয়দ মাদি অদিতের রিপোর্ট।
2024-এর রাজনৈতিক পালাবদলে বন্ধ ছিল চাঁদপুরের মতলব উত্তর 60 নল থেকে হাইমচর পর্যন্ত অবৈধ বালু উত্তোলন। স্থানীয় জনপদ ও জীবন জীবিকা হুমকিতে ফেলে সম্প্রতি আবারও শুরু হয়েছে শতাধিক ড্রেজারে বেপরোয়া বালু উত্তোলন। জেলা সদরের বিভিন্ন এলাকা ছাড়াও মতলব উত্তরের 60 নল, দশানী, নাসিরাচর, বোরচর, লালপুর, খাসকান্দি ও নাসিরাকান্দি সহ বিস্তীর্ণ অঞ্চলে প্রতিদিন মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত চলছে পরিবেশ সন্ত্রাস। ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্থানীয়দের। বালু কাটলে ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষি আমরা যারা আছি হ্যাঁ ও ক্ষতিগ্রস্ত হয়, ধান ভাঙতে পারি না। অনেক জমিগুলো কাটে, অনেক জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি আছে, ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে। কিভাবে কাটে সরকারের কোনো অনুমোদন নাই, ঠিক আছে। এই মাটি কাটা যাতে বন্ধ হয় এই সরকারের কাছে আকুল আবেদন। বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। বেশ কিছুদিন যাবৎ এই আমাদের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করে একেবারে একলাশপুর থেকে আমিরাবাদ পর্যন্ত এখানে যারা বালু উত্তোলন করছেন অধিকাংশই তাদের কোনো লাইসেন্স নাই। প্রশাসনিক জটিলতায় দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। গজারিয়াতে বেশ কয়েকটা বালু মহলকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন অনুমোদন দিয়েছে। তো সেই ইজারাদাররা অনেক সময় তাদের সীমানাতেই তারা বালি কাটে, কিন্তু প্রায় সময় যখন নৌ পুলিশ এবং কোস্টগার্ড থাকে না, আমরা শুনেছি যে তারা আমাদের চাঁদপুরের সীমানার দিকে এসে তারা অনেক সময় বালি কাটতে চায়। তা আমরা গতকালকে অনেকগুলো অভিযান করেছি। বিস্তৃত জনপদে সুরক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন জারি রাখতে বালু খেকোদের দৌরত্ব বন্ধের দাবি সচেতন মহলের। সৈয়দ মাদি হওয়াদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, কোনো ধরনের গুজবে কান না দিতে সেনাপ্রধানের আহ্বান। ডাকসু নির্বাচন বানচালে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে প্রার্থীদের অভিযোগ, নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে ভিসির পরামর্শ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রত্যাশা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যয়। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলছেন বিশিষ্টজনেরা। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 জিতে বাংলাদেশের সিরিজ জয়, বুধবার শেষ ম্যাচে সফরকারীদের হোয়াইট ওয়াশের টার্গেট। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।